ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের উপর 19 শতকের বাংলার নবজাগরণ। আমরা কথা জানি, পৃথিবীতে বা বিশ্বে প্রথম নবজাগরণ ঘটে ইটালিতে। ইটালির ফ্লোরেন্স শহরে নবজাগরণ ঘটে, তাই ইটালিকে নবজাগরণের পীঠস্থান বলা হয়। নবজাগরণ বলতে কি বোঝায় এটা আমাদের জানা দরকার। নবজাগরণ হলো সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, সামাজিক বিষয় সমস্ত ক্ষেত্রে নতুন করে জাগরণ বা নতুন করে চেতনা আসলে তাকেই বলে নবজাগরণ। ইউরোপে আমরা লক্ষ্য করি 450 খ্রিস্টাব্দ থেকে 1453 কনস্ট্যান্টিনোপলের পতনের সময় পর্যন্ত ইউরোপে মধ্যযুগ বলা হয়। এই মধ্যযুগে ধর্ম, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সমস্ত ক্ষেত্রে একটা গোঁড়ামি, অন্ধবিশ্বাস, সামাজিক কুসংস্কার এই সমস্তগুলি লক্ষ্য করা যায়। ইউরোপে মধ্যযুগের গোঁড়ামির বিরুদ্ধে ইটালিতেই প্রথম নতুন করে চিন্তা চেতনা, নতুন করে ভাবনা দেখা দেয়। ধর্মকে, সামাজিক কুসংস্কারকে নতুনভাবে তুলে ধরা হয়, ধর্মীয় গোঁড়ামিকে ত্যাগ করার কথা বলা হয়। ধর্ম এবং রাজনীতির মধ্যে যে দ্বন্দ্ব ছিল, ধর্মের দ্বারা রাজনীতি প্রভাবিত হতো, এই সমস্তর বিরুদ্ধে ইউরোপে ধারণা গড়ে ওঠে। এটাই হলো ইউরোপের ক্ষেত্রে নবজাগরণ। বাংলাতে ব্রিটিশ শাসন ছিল। বাংলার সমাজ জীবনে ধর্মীয় ক্ষেত্রে কুসংস্কার, ধর্মীয় ক্ষেত্রে গোঁড়ামি, সামাজিক ক্ষেত্রে কুপ্রথা, প্রচলিত যে রীতিনীতি সেগুলি প্রতিক্রিয়াশীল, প্রগতি বিরোধী, এই সমস্ত ধারণার বিরুদ্ধে ইউরোপের নবজাগরণের দ্বারা প্রভাবিত হয়ে 19 শতকে বাংলাতেও সাহিত্য ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে একটা পরিবর্তন আসে। মানুষের ভাবনার জগতের পরিবর্তন আসে, চিন্তার জগতে পরিবর্তন আসে। এইটাই হলো বাংলার ক্ষেত্রে নবজাগরণ। তাহলে বাংলার নবজাগরণ বলতে আমরা কি বুঝি? বাংলার নবজাগরণ বলতে বুঝি 19 শতকে বাংলার মানুষের মধ্যে ধর্মীয় গোঁড়ামি দূর হয়, সেখানে যুক্তিবাদ আসে, সামাজিক কুপ্রথা, কুসংস্কারের বিরুদ্ধে সংস্কারমূলক ভাবনা, প্রগতিমূলক ভাবনা আসে, শিক্ষার ক্ষেত্রে নতুন করে চেতনা আসে, রাজনীতির ক্ষেত্রে নতুন করে চেতনা আসে, সাহিত্যের ক্ষেত্রে নতুন করে চিন্তা চেতনা আসে। এটাই হলো বাংলার ক্ষেত্রে নবজাগরণ। তবে বাংলার নবজাগরণের সময়কাল এবং ইউরোপের ইটালিতে নবজাগরণের সময়কাল এবং উভয় ক্ষেত্রেই নবজাগরণের যে পটভূমি তা সম্পূর্ণভাবে আলাদা।
ইউরোপের ক্ষেত্রে ত্রয়োদশ শতকের মাঝের সময় থেকে নবজাগরণ দেখা দিয়েছে। 1453 পর থেকে। আর বাংলাতে আমরা দেখব 19 শতকে নবজাগরণ দেখা দিয়েছে। এক্ষেত্রে সময়ের ব্যাপক পরিবর্তন আসে। অন্যদিকে বাংলার নবজাগরণের ক্ষেত্রে ভারতের অতীত ঐতিহ্য, বাংলার অতীত ঐতিহ্য, বাংলার শিক্ষা সংস্কৃতি এবং ইংরেজদের যে শিক্ষা সংস্কৃতি ভাবধারা, তার প্রভাব বাংলার নবজাগরণের ক্ষেত্রে পড়েছে। অন্যদিকে আমরা দেখব ইটালির নবজাগরণের ক্ষেত্রে, ইউরোপের নবজাগরণের ক্ষেত্রে ল্যাটিন সংস্কৃতি, গ্রিক সংস্কৃতি, সভ্যতা, রোমান চিন্তা ভাবনার প্রভাব লক্ষ্য করা গেছে ইটালির নবজাগরণের ক্ষেত্রে। বাংলার নবজাগরণের ক্ষেত্রে বাংলাতে নবজাগরণ ঘটেছে না ঘটেনি এ নিয়ে বিতর্ক আছে। 1948 সালে স্যার যদুনাথ সরকার বলেছেন যে বাংলাতে নবজাগরণ ঘটেছে। ইউরোপে যেমন কনস্টান্টিনোপলের পতনের পর ইটালিতে নবজাগরণ দেখা দিয়েছে, ফ্লোরেন্সে নবজাগরণ দেখা দিয়েছে, ঠিক তেমনি বাংলাতে নবজাগরণ ঘটেছে। তাই যদুনাথ সরকারের মতে 1948 সালে তিনি বলেছেন যে বাংলার নবজাগরণ প্রকৃত অর্থে নবজাগরণ। ডক্টর সুশোভন সরকার তিনিও বলেছেন যে বাংলাতে নবজাগরণ ঘটেছে, বাংলার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য ধর্ম রাজনীতি সব ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে। অন্যদিকে বাংলার নবজাগরণকে মেনে নিতে পারেননি, বাংলার নবজাগরণের বিপক্ষে বলেছেন বিনয় ঘোষ, অশোক মিত্র, অরবিন্দ পোদ্দার, ডক্টর বরুণ দে, ডক্টর সুমিত সরকার প্রমুখ বলেছেন যে বাংলাতে নবজাগরণ ঘটেনি, বাংলার নবজাগরণের মধ্যে প্রকৃত যে নবজাগরণ সেই প্রকৃত নবজাগরণের বৈশিষ্ট্যগুলো নেই, তাই বাংলার নবজাগরণ নয়। বাংলার নবজাগরণের কথা বলে এটা অতিরঞ্জিত করা হয়েছে। যাই হোক, এই বিতর্কের মধ্যে না গিয়ে আমরা নিরপেক্ষভাবে বাংলার নবজাগরণ যে হয়েছে এটা অন্তত বহু মানুষ মেনে নিয়েছে এবং সার্বজনীনভাবে বাংলার নবজাগরণের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। বাংলার নবজাগরণের ক্ষেত্রে আমরা যার নাম সব আগে উল্লেখ করব, যিনি বাংলার নবজাগরণের স্রষ্টা, তিনি হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বাংলার শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনার কথা বলেছেন। পাশ্চাত্য শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়েছেন, ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করেছেন, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছেন, সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং তার দাবির ভিত্তিতে এবং আন্দোলনের চাপে পড়ে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ আইন পাশ করেন, বিধবা বিবাহ এর পক্ষে আন্দোলন করেছেন, বাল্যবিবাহের বিপক্ষে আন্দোলন করেছেন। তিনি নতুন নতুন যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে চেষ্টা করেছেন। তাই রাজা রামমোহন রায়কে আমরা বলবো নবজাগরণের তারকা, নবজাগরণের প্রতীক। তাকে এই দৃষ্টিভঙ্গি থেকে বাংলা তথা ভারতের আধুনিক মানুষও বলা হয়। তারপর আমরা লক্ষ্য করব যে রাজা রামমোহন রায়কে মার্কিন যুক্তরাষ্ট্রের
একজন ঐতিহাসিক, তিনি হলেন ডেভিড কপ। ডেভিড কপ বলছেন রাজা রামমোহন রায় নবজাগরণের স্রষ্টা নয়। নবজাগরণের স্রষ্টা রাজা রামমোহনকে বলা যায় না। রাজা রামমোহন রায় ব্রিটিশ শাসকের প্রতি আস্থা জ্ঞাপন করেন এবং তার ব্রিটিশের প্রতি রাজভক্তি ছিল। সে ব্রিটেনকে অনুকরণ করে ভারতে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকজন ঐতিহাসিক জে.এইচ. ব্রুমফিল্ড বলেছেন যে বাংলার যে নবজাগরণের কথা বলা হয়েছে, এটা হচ্ছে ভদ্রলোকের মধ্যে চেতনা আসে, মুষ্টিমেয় ব্যক্তির মধ্যে চেতনা আসে। ভদ্রলোকরা তাদের স্বার্থে নবজাগরণকে ব্যবহার করেছেন। তাদেরই স্বার্থে ভদ্রলোকরা নবজাগরণের জন্য আন্দোলন করেছেন। আমরা কেমব্রিজ ইউনিভার্সিটির ঐতিহাসিক অনিল শীল বলেছেন বাংলার নবজাগরণ হলো অভিজাত গোষ্ঠীর আন্দোলন, অভিজাত গোষ্ঠীর চেতনা, অভিজাত গোষ্ঠীর মধ্যে যুক্তিবাদ বুদ্ধির বিকাশ ঘটে। তাই এটা প্রকৃত অর্থে বাংলার নবজাগরণ নয়। অন্যদিকে সুমিত সরকার বলেছেন যে সুমিত সরকারও একই কথা বলেছেন। সুমিত সরকার বলেছেন যে নবজাগরণ প্রকৃত অর্থে নবজাগরণ নয়। নবজাগরণ হচ্ছে বাংলার নবজাগরণ ইংরেজদের যে চেতনা, ইংরেজদের যে পাশ্চাত্য শিক্ষা, ইংরেজদের দেওয়া যুক্তিবাদ, যুক্তিবোধ, এই সমস্ত বিষয়কে বাংলার শিক্ষিত মানুষ অনুকরণ করেছে, নকল করেছে। বরুণ দে বলেছেন যে বাংলার যে নবজাগরণ সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সহায়ক নবজাগরণ, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে সাহায্য করেছে। এই সমস্ত যে বক্তব্য, নবজাগরণের বিপক্ষে বক্তব্য, সেটা সম্পূর্ণভাবে ঠিক কিনা তা আমাদের ভাবা দরকার। আমরা বলবো এদের যে বক্তব্য, এই বক্তব্যগুলি যথাযথ নয়, সঠিক নয়। তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন পাশ্চাত্যের যে সভ্যতা, পাশ্চাত্যের যে শিক্ষা সংস্কৃতি, তার সংস্পর্শে এসে বাংলার মানুষের অন্তরে মানবতাবাদ জেগে ওঠে, বাংলার মানুষের মনে যুক্তিবাদের ধারণা সৃষ্টি হয়। তাই বাংলাতে যে নতুন করে চেতনা আসে, তা নতুন করে যে চেতনা আসে তা নবজাগরণ। যাই হোক, নবজাগরণের সীমাবদ্ধতাকে আমরা অস্বীকার করতে পারি না। নবজাগরণের সীমাবদ্ধতা, 1 নম্বর সীমাবদ্ধতা হলো বাংলাতে যে নবজাগরণ এসছে, নতুন করে চেতনা এসছে, এটা আমাদের স্বীকার করতে হবে। তবে এই নতুন করে যে চেতনা জাগরণ, এটা কিন্তু উচ্চবিত্তদের মনের মধ্যে জাগরণ। উচ্চ শিক্ষিত মানুষের মধ্যে যুক্তিবাদ সৃষ্টি হয়েছে, যুক্তিবোধ সৃষ্টি হয়েছে, তাদের মনের মধ্যে প্রগতিশীল ভাবনা এসছে, তাদের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে একটা প্রগতিশীল ভাবনা সৃষ্টি হয়েছে। তাই তাদের মধ্যে নবজাগরণ সীমাবদ্ধ রয়েছে। বাংলার নবজাগরণ সার্বজনীন চরিত্র লাভ করতে পারেনি। নাম্বার 2, বাংলার নবজাগরণকে আমরা বলবো যে সমাজে শিক্ষিত যারা প্রভাবশালী, সমাজের যারা উচ্চবিত্ত ধনী, তাদের মধ্যে সীমাবদ্ধ। তাই তাদেরই সমাজে প্রাধান্য আছে, তাদের
প্রচলিত সমাজ ব্যবস্থাতে তাদের আধিপত্য আছে, ব্রিটিশ সরকারের সঙ্গে তারা যোগাযোগ রাখতে পারত। তাই বাংলার নবজাগরণকে আমরা এলিটিস্ট নবজাগরণ বলতে পারি। নাম্বার 3, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা হলো জমিদার শ্রেণীর মধ্যে সীমিত নবজাগরণ। বাংলা তথা ভারতবর্ষে যে জমিদারি ব্যবস্থায় কোম্পানি সরকার চালু করেছিল এবং পরবর্তীকালে সেই ব্যবস্থাকে ব্রিটিশ সরকার সরাসরিভাবে চালু করেছিল, তার ফলে যে জমিদার শ্রেণীর সৃষ্টি হয়, দেশীয় রাজার সৃষ্টি হয়, সেই জমিদার শ্রেণী এবং দেশীয় রাজাদের মধ্যে শিক্ষা চেতনা এসেছিল, সাধারণ মানুষের মধ্যে আসেনি। তাই এটা হলো জমিদার শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নবজাগরণ। 4 নাম্বার, বাংলার নবজাগরণ 19 শতকের বাংলার নবজাগরণ হচ্ছে ইংরেজ নির্ভর নবজাগরণ। ইংরেজদের প্রতি ভক্তি ছিল। রামমোহন রায় ইংরেজদের বিরোধিতা করেননি এবং তার যে চিন্তাভাবনা অর্থাৎ ইংরেজ সরকারের প্রতি সমর্থন তার ছিল। তাই বাংলার যে শিক্ষিত মানুষ নতুনভাবে চেতনায় এনেছেন, যুক্তিবাদী হয়েছেন, মানবতাবাদী হয়েছেন, তারা কিন্তু ব্রিটিশ বিরোধী ছিলেন না। তাদের ইংরেজদের প্রতি তাদের ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। এটা নবজাগরণের একটা সীমাবদ্ধতা। 5 নাম্বার সীমাবদ্ধতা, বাংলার যে নবজাগরণ সেটা মূলত হিন্দু সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। আবার হিন্দু সমাজের সমস্ত বর্ণের মানুষের মধ্যে নবজাগরণ প্রসারিত হয়নি। হিন্দু সমাজের ব্রাহ্মণদের মধ্যে নবজাগরণ সীমাবদ্ধ ছিল। নবজাগরণ কিছুটা ক্ষত্রিয়দের মধ্যে থাকতে পারে, বৈশ্যদের মধ্যে কিছুটা থাকতে পারে, কিন্তু জনসংখ্যার বিরাট অংশ যারা হলো শূদ্র, তাদেরকে এই নবজাগরণের চেতনায় উদ্বুদ্ধ করা হয়নি। তাদেরকে অস্পৃশ্য মনে করা হতো। তাই নবজাগরণের স্পর্শে তাদেরকে আনা হয়নি, কৃত্রিমভাবে আনা হয়নি, বা তাদের আনার জন্য যে উদ্যোগ সেটা গ্রহণ করা হয়নি। তাই আমরা বলবো, প্রথমে হিন্দু সমাজের মধ্যে নবজাগরণ সীমাবদ্ধ ছিল। আবার হিন্দু সমাজের মধ্যে নিম্নবর্ণের মানুষের মধ্যে নবজাগরণকে প্রসারিত করা হয়নি, তাদের মধ্যে নবজাগরণ আনা হয়নি। মুসলিমীয় ব্যক্তি, বর্ণ হিন্দু, ব্রাহ্মণ, তাদের মধ্যে নবজাগরণকে সীমিত রাখা হয়েছে। 6, নবজাগরণকে মুসলমানদের মধ্যে সম্প্রসারিত করা হয়নি। এটা বিরাট ত্রুটি। নবজাগরণকে মুসলমান সম্প্রদায়কে তাদের মধ্যে যে চেতনা আনতে হবে, শিক্ষিত করতে হবে, তাদের মধ্যে ভাবনার পরিবর্তন আনতে হবে, প্রগতিশীল ভাবনা আনতে হবে, প্রতিক্রিয়াশীল ভাবনাকে, রক্ষণশীল চিন্তাভাবনাকে দূর করে সেখানে প্রগতিমূলক ভাবনা আনতে হবে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মুসলমানদেরও একটা বিরাট ভূমিকা আছে, তাদের মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টি করতে হবে। এই উদ্যোগ বাংলার নবজাগরণের যারা উদ্যোক্তা ছিলেন তারা কিন্তু নেননি। এই যে কতগুলি সীমাবদ্ধতার কথা আমরা আলোচনা করলাম, এই সীমাবদ্ধতাগুলির কথা আমরা অস্বীকার করতে পারি না। তবু আমরা বলবো যে নবজাগরণের গুরুত্ব আছে। বাংলার 19 শতকের নবজাগরণের গুরুত্বকে আমরা অস্বীকার করলে আমাদের সত্যকে অস্বীকার করা হবে। বাংলার নবজাগরণের মধ্যে মুষ্টিমেয় ব্যক্তির মধ্যে শিক্ষা চেতনা আসে ঠিকই, কিন্তু সেই মুষ্টিমেয় ব্যক্তির কাছ থেকে পরবর্তীকালে বাংলার যে নবজাগরণের ভাবনা সেটা কিন্তু প্রসারিত হয়েছে। তাই আর একটি কথা হলো যে বুদ্ধিগত যে জাগরণ, বৌদ্ধিক নবজাগরণ, সেটার গুরুত্বকেও আমরা অস্বীকার করতে পারি না। বুদ্ধিক দিক থেকে যে নবজাগরণ এসছে, পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে প্রগতিমূলক ভাবনা, বিজ্ঞান মনস্ক ভাবনা, এগুলি পরবর্তীকালে আমরা দেখেছি যে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে যে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে, ব্রিটিশ বিরোধী দেশপ্রেম সৃষ্টির ক্ষেত্রে এই নবজাগরণ কিন্তু বিরাট ভূমিকা পালন করে। এবার আমরা আলোচনা করব নবজাগরণের ব্যবহারের ক্ষেত্রে
ব্যবহারের ক্ষেত্রে বিতর্ক আছে, নবজাগরণকে কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে বিতর্ক আছে। ইটালিতে যে নবজাগরণ ঘটেছিল সেটা ফ্লোরেন্স শহরকে কেন্দ্র করে ইটালিতে নবজাগরণ ঘটে। বাংলার ক্ষেত্রে যে নবজাগরণ অনেক পরে ঘটেছে, ইটালির থেকে অনেক পরে ঘটেছে। বাংলার যে নবজাগরণ 19 শতকে ঘটেছে, আর আমি বলেছি ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময় থেকে ইটালিতে নবজাগরণ ঘটেছে। সুতরাং সেই সময়ে ইটালির অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট আর 19 শতকের বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপট কিন্তু আলাদা। ইটালির নবজাগরণের সঙ্গে আমরা যদি বাংলার নবজাগরণকে তুলনা করি তাহলে আমাদের ভুল হবে। ইটালি যে নবজাগরণ সেটা মুক্ত এবং স্বাধীন নবজাগরণ ঘটেছিল, কিন্তু ভারতবর্ষে নবজাগরণ ঘটেছে ব্রিটিশ শাসনের অধীনে থেকে। ইটালিতে যেমন ফ্লোরেন্স শহরকে কেন্দ্র করে নবজাগরণ ঘটেছে, তেমনি বাংলার ক্ষেত্রে কলকাতা শহরকে কেন্দ্র করে নবজাগরণ ঘটেছে। তাই বাংলার নবজাগরণ হচ্ছে কলকাতা কেন্দ্রিক। বাংলার যে গ্রাম অঞ্চল রয়েছে ব্যাপক সংখ্যক, সেই গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে সমাজের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন তেমনভাবে আসেনি, পরিবর্তন আসেনি, কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং তাই আমরা বলবো যে ফ্লোরেন্সের সঙ্গে আমাদের কলকাতার যে নবজাগরণ, বাংলার নবজাগরণ, এটাকে তুলনা করা আমাদের মনে হয় ঠিক হবে না। ইটালির নবজাগরণের ক্ষেত্রে যে গ্রিক সাহিত্যকে, গ্রিক সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে, ল্যাটিন সংস্কৃতিকে সাহিত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং রোমান যে আইন তত্ত্ব, রোমান সাহিত্য ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলার ক্ষেত্রে সেটা করা সম্ভব হয়নি। বাংলার ক্ষেত্রে সম্ভব হয়েছে ভারতবর্ষের যে অতীত ঐতিহ্য, অতীতের যে সংস্কৃতি, অতীতের যে সাহিত্য, সেটাকে বাংলার নবজাগরণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। আর যেহেতু এখানে ব্রিটিশ শাসন ছিল, প্রথমে তোমরা জানো যে কোম্পানি সরকার, তারপরে ব্রিটিশ সরকার সরাসরিভাবে আমাদের দেশকে শাসন করেছে। যাই হোক, এক কথায় ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসনকর্তা, অতএব তার অধীনে থেকেই নবজাগরণ ঘটেছে। আমরা জানি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে কেউ কেউ প্রগতিমূলক মানসিকতা কিংবা তার সাম্রাজ্যবাদী চিন্তা, সাম্রাজ্যবাদের চরিত্রকে চরিতার্থ করবার জন্য বাংলাতে অনেক পরিবর্তন এসছে, বাংলাতে শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছে, ইংরেজদের মধ্যে অনেকে নিয়েছে। আবার বাংলার যে শিক্ষা সংস্কৃতি সেটাকে উন্নত করবার চেষ্টা করা হয়েছে, সেটা তার মধ্য দিয়ে নবজাগরণ হয়েছে। ওয়ারেন হেস্টিংস, ওয়েলেসলি চরম সাম্রাজ্যবাদী ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন এবং মাতৃভাষা সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করে বাংলার শিক্ষা সংস্কৃতিকে উন্নত করবার চেষ্টা করেছিলেন। তারা হলো প্রাচ্যবাদী, পাশ্চাত্যের শিক্ষার সমর্থক হয়েও তারা কিন্তু প্রাচ্যবাদী। বাংলার শিক্ষা, ভারতীয় শিক্ষাকে তারা গুরুত্ব দিয়েছিলেন। যাই হোক, এবং আমাদের যে যারা পাশ্চাত্যবাদী, তারা অন্ধভাবে যে পাশ্চাত্যকে অনুসরণ করেছে তা না, বাংলার পিছিয়ে পড়া সমাজকে, বাংলার সমাজে যে এত কুপ্রথা, আচরণ রয়েছে, ধর্মীয় গোঁড়ামি ব্যাপকভাবে রয়েছে, সেগুলি দূর করার জন্য তারা উদ্যোগ নিয়েছিলেন। অতএব রাজভক্তি সেই সময়ে থাকাটা স্বাভাবিক। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা করে তাহলে তারা ব্রিটিশ সরকারের কাছ থেকে যে সহযোগিতা সেটা পাওয়া সম্ভব ছিল না। তাই রামমোহন রায় ব্রিটিশ রাজভক্তি দেখিয়েই হয়তো 1829 সালে সতীদাহ প্রথা রদ আইন উইলিয়াম বেন্টিং পাশ করেছিলেন। তারই আন্দোলন, তার এবং সামাজিক ক্ষেত্রেও এই যে সতীদাহ প্রথা রদ আইন, এটাকে সাধারণ মানুষ খারাপ চোখে দেখত। হিন্দু সমাজে যারা রক্ষণশীল সাধারণ মানুষ, তাদের ধারণা ছিল না যে সতীদাহ প্রথাটা শাস্ত্রসম্মত নয়, এটা অশাস্ত্রসম্মত, এটা একটা নরবলি, নরহত্যা,
এটা অর্থনৈতিক কারণে কিছু সুবিধাবাদী মানুষ এটা সৃষ্টি করেছে। এই যে বোঝানোর ক্ষেত্রে রামমোহন রায়ের অর্থাৎ যারা নবজাগরণের তারকা, নবজাগরণের পথিক, তাদের ভূমিকার কথাকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। তাই নবজাগরণের ক্ষেত্রে আমরা দেখব যে সত্যি বাংলার 19 শতকে নবজাগরণ ঘটেছে। আজকের প্রেক্ষাপটে ভাবলে নবজাগরণের অবদানকে ছোট করা হবে। সেই সময়ের প্রেক্ষাপটে রামমোহন রায় তথা সমাজ সংস্কারক হিসাবে যাদের কথা আমরা জানি, আমরা বিদ্যাসাগরের কথা জানি, রামমোহনের কথা জানি, ডিরোজিওর কথা আমরা জানি, আমরা বিভিন্ন আন্দোলন দেখেছি। রামমোহনের নেতৃত্বে আত্মীয় সভা গঠিত হয়েছে, ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত হয়েছে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, ব্রাহ্ম সমাজের দেবেন্দ্রনাথের ভূমিকার কথা আমরা জানি, কেশবচন্দ্রের কথা আমরা জানি। এই সমস্ত যে চিন্তাবিদ, তারা চিন্তা চেতনা তারা বাংলার মানুষের মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে প্রথমে তোমার নবজাগরণের চিন্তা প্রসারিত করেছেন। তারপর এই শিক্ষিত সমাজের কাছ থেকে ধীরে ধীরে তোমার নবজাগরণ প্রসারিত হয়েছে। আমরা যে বিবেকানন্দের কথা বলি, আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক, আধুনিক জাতীয়তাবাদের জনক, যিনি জাতির কথা বলেছেন, যিনি নেশন বিল্ডিংয়ের কথা বলেছেন, তার যে জাতীয়তাবাদী ভাবনা এবং তার অনুগামীদের মধ্যে জাতীয়তাবাদী ভাবনা, যদি নবজাগরণের প্রভাব না থাকতো তাহলে কি হতো? বিপ্লবীরা যে দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা কিন্তু নবজাগরণের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ব্রিটিশ ভক্তি ছিল না, এখানে একটু পার্থক্য আছে। যাই হোক, বাংলার যে নবজাগরণের আলোচনা, এটা তোমরা ভালো করে দেখবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম, যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, করে আমার পাশে থাকবে। এই বলে আজকের যে আলোচনা, আমি সংক্ষেপের আলোচনা, এটা আমি শেষ করলাম।